হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে তোমাদেরই চ্যানেল মোদাক এডু মিউজিক্যালে। আমাদের এবারের টার্গেট ফুড এসআই এবং ক্লার্কশিপ 2024। সেই লক্ষ্যে এগোবার জন্যই আমরা শুরু করেছি ম্যাথ স্পেশাল ক্লাস। আজ হবে প্র্যাকটিসের নাম্বার 10। এই টাইপের প্রশ্ন আশা করছি তোমরা কিছু না কিছু কমন পাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো ক্লাসের প্রথম অঙ্কটি কি বলছে, এর আগের যে সেটটা আমরা করেছিলাম সেই সেটে একজন কমেন্ট করেছিল যে কমল ও বিমলের অঙ্কটা আর একবার বোঝানোর জন্য, তাই তার কারণে আবার ফের সেম অঙ্কটাই আবার নতুন করে করব আমরা। তাহলে চলো, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। যদি কমলের গতিবেগ 18 কিমি প্রতি ঘন্টা হয় তবে বিমলের গতিবেগ কত কিমি প্রতি ঘন্টাতে? তাহলে দেখো 5 সেকেন্ডে পরাজিত করা মানে কি, আমি মনে করলাম এখান থেকে এইটুকু আমার ডিস্টেন্স হচ্ছে 100 মিটার হলো। তাহলে এই 100 মিটার যেতে নিশ্চয়ই কমলের একটা টাইম লাগবে এবং বিমলেরও একটা টাইম লাগবে। যেহেতু দুজনের গতিবেগ আলাদা, তাহলে যার গতিবেগ বেশি সে আগে পৌঁছাবে, যার গতিবেগ কম সে পরে পৌঁছাবে। তাহলে এই 5 সেকেন্ডে পরাজিত করার অর্থ হচ্ছে কি, কমল যে সময়ে দৌড়টা শেষ করে মানে এইখানে ফিনিশিংয়ে পৌঁছায়, ততক্ষণে বিমল মনে করে এখানে এসে পৌঁছাচ্ছে। তার মানে ওই বিমলের তখন আবার এইটুকু যেতে লাগবে 5 সেকেন্ড সময়। এই ও যে সময়ে শেষ করলো সেই সময় মনে করো সে কথার কথা এই পর্যন্ত এসে পৌঁছেছে আর কি বিমল। আর বিমলের বাকিটুকু যেতে সময় লাগতো 5 সেকেন্ড, সেই কারণে বলা আছে 5 সেকেন্ডে পরাজিত করেছে। ঠিক আছে, তাহলে এইবার দেখো কমলের 18 কিমি যদি প্রতি ঘন্টা বেগ হয়, যদি গতিবেগ হয়, তাহলে 100 মিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে দেখো সময় লাগবে, টাইমটা আমরা কি করব না, ডি বাই হচ্ছে আমার এস। এইবার দেখো এস এর মান কিন্তু এখানে কি বলা আছে, 18 কিলোমিটার/আওয়ার। এইটাকে আমরা যেহেতু মিটার আছে তাই আমরা এটাকে মিটার এককে প্রকাশ করব। মিটার এককে প্রকাশ করার সিস্টেম কি না, 18 × 5/18 দ্বারা গুণ করলে পরে আমরা পেয়ে যাব মিটার প্রতি সেকেন্ড। দেখো এটা 5 মিটার প্রতি সেকেন্ড আমরা পেয়ে গেলাম। তাহলে ডি মানে আমার কত 100, এস মানে কত পেলাম 5, তাহলে কেটে দিলে কত হবে 20 সেকেন্ড। তার মানে এইটা সময় লেগেছিল কার, এই সময়টা লেগেছিল কিন্তু কমলের। তাহলে 5 সেকেন্ডে পরাজিত করেছে, তার মানে কি নিশ্চয়ই কমলের 5 সেকেন্ড সময় বেশি লেগেছিল পৌঁছাতে ওই 100 মিটার, এই সরি বিমলের। তাহলে বিমলের দেখো বিমলের টাইম লাগলো তাহলে কত না, এই তো 20 লেগেছেই, যেহেতু 5 সেকেন্ডে পরাজিত করেছে তার মানে টোটাল কত হবে 25 সেকেন্ড সময় লেগেছিল। তার মানে এই 100 মিটার ও দৌড় শেষ করেছিল 25 সেকেন্ড সময়। তাহলে গতিবেগ কত হবে, আমরা তাহলে কি নির্ণয় করব, এস ইকুয়াল টু কি হবে দেখো ডি বাই টি। তাহলে ডি আমার এখানে কত, ডি হচ্ছে আমার 100 আর এই হচ্ছে 25, টি হচ্ছে 25 সেকেন্ড। তাহলে পরে কাটলে পরে দেখো কত হয় 4, তার মানে 4 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু দেখো এখানে চেয়েছে কি কিমি প্রতি ঘন্টা, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাতে আমরা কি করে নির্ণয় করব, দেখো এইটাকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার প্রতি সেকেন্ডে করার জন্য আমরা 5/18 দ্বারা গুণ করেছিলাম, তাহলে এটা উল্টো দ্বারা গুণ করব, এটা গুণ করব আমরা 18/5 দ্বারা, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4×8 = 72/5, এটাকে যদি দেখো আমরা ভাগ করি তাহলে 5 × 5 2 22, 4×5 20, 2 20, 4×5 20। তার মানে দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু আসছে 14.4 কিলোমিটার প্রতি ঘন্টা। 14.4 এই কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এইটা হয়ে যাবে কিন্তু তখন উত্তর। তাহলে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ এবং বি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ এর গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা, বি 8 মিটার এগিয়ে যাওয়ার পর এ যাত্রা শুরু করে এবং 8 সেকেন্ড সময় যেতে, কে যেতে না এ, তাহলে বি এর গতিবেগ কত, দেখো এর গতিবেগ বলা আছে, এর গতিবেগ বেশি বলে সেই কারণে সে জিতেছে। তার মানে দেখো এই যদি আমার 100 মিটার দৌড় প্রতিযোগিতা হয়, তার মানে দেখো বি আমি মনে করলাম এইটুকু আমার 8 মিটার, ঠিক আছে, তার মানে বি যখন এখানে ছিল তখন এ স্টার্ট করেছিল এখান থেকে, এইটা বলা আছে।
এবং 8 সেকেন্ডে যেতে, তার মানে কি ও 8 সেকেন্ড আগে শেষ করেছে, মানে বি এই 100 মিটার যেতে যতটুকু সময় নিয়েছিল তার থেকে ওর 8 সেকেন্ড কম সময় নিয়েছিল, বা এ যতটুকু সময় নিয়েছে তার থেকে বেশি সময় নিয়েছে বি হচ্ছে 8 সেকেন্ড। তাহলে আমরা দেখে নিই আগে এ কতটুকু সময় নিয়েছে। তাহলে দেখো এর গতিবেগ বলা আছে 5 কিলোমিটার পার আওয়ার, তার মানে এইটাকে আমরা কি করব, সিম্পলি 5 বাই এই যে 18 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে মিটার প্রতি সেকেন্ড হবে। তার মানে দেখো এটা 5 5 25 বাই 18 মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেলাম এর গতিবেগ। তাহলে 100 মিটার যেতে কত সময় লাগবে সেটা আমরা আগে হিসাব করে নিই। তাহলে দেখো সময় লাগবে আমার টি ইজুকাল টু ডি বাই হচ্ছে আমার এস, ডি বাই হচ্ছে এস, হ্যাঁ রাইট ঠিকই। তাহলে ডি আমার 100, দেখো এস মানে এখানে 25 বাই 18 মানে 25 আমরা নিচে লিখবো আর 18টাকে গুণ করে দেবো উপরে, তাহলেই হয়ে যাবে এত সেকেন্ড। এটা 4 25 100, তাহলে 4 18 72 সেকেন্ড সময় লেগেছিল অ্যাকচুয়ালি কার না হচ্ছে এর, ঠিক আছে। তাহলে যদি এর 72 সেকেন্ড সময় লাগে কি টোটাল মানে 100 মিটার দৌড় কমপ্লিট করতে, কিন্তু তাহলে বি এর কতটুকু সময় লাগবে, দেখো বি এর সময় লাগবে কিন্তু অ্যাকচুয়ালি 8 সেকেন্ড বেশি। কি বলেছে, এ যাত্রা শুরু করে এবং 8 সেকেন্ড সময়ে যেতে, তাহলে 8 সেকেন্ড সময় যেতে মানে অর্থাৎ ও 8 সেকেন্ড আগে খতম করে মানে শেষ করে, বি এর মানে বি শেষ করার 8 সেকেন্ড আগে শেষ করে ফেলে। তাহলে দেখো বি এর টাইম লেগেছিল এই 72 যোগ 8, তার মানে এত সেকেন্ড, তার মানে এটা সমান সমান হবে 80 সেকেন্ড। এই 80 সেকেন্ড সময় লেগেছিল। এইবার দেখো এ যখন স্টার্ট করে তখন তো কি ও 8 মিটার আগেই পৌঁছে গেছিল, মানে 8 মিটার আগে এক্সট্রা চলে গেছিল, তাই তো। তাহলে এইবার দেখো যদি 8 মিটার আগে গিয়ে পৌঁছায় তার মানে নিশ্চয়ই ও এখান থেকে যে এইটুকু সময় নিয়েছে সেই সময়টা হচ্ছে আমার 80 সেকেন্ড। তাহলে এইটুকু দূরত্ব কত, নিশ্চয়ই 100 থেকে আমি 8 বাদ দিয়ে দেবো, তার মানে 92। তার মানে দেখো ডি সমান সমান হচ্ছে আমার 92, টি সমান সমান এখানে আমার 80 সেকেন্ড, তাহলে আমার এত মিটার। তাহলে এবার বি এর গতিবেগ নির্ণয় করবো। তাহলে বি এর গতিবেগ কি হবে, এস ইজিক্যাল টু ডি বাই টি। তাহলে দেখো এস ইজিক্যাল টু ডি বাই টি আমরা করি, তাহলে ডি আমার 92, এস হচ্ছে আমার 80, তাহলে এইটা কি আসলো মিটার প্রতি সেকেন্ড। দেখো উত্তর কিন্তু দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে আমরা কি করব, দেখো পরের লাইনে এই 92 বাই 80 এইটা গুণ করে দেবো আমরা 18 বাই 5 দ্বারা, তাহলে এটা কিলোমিটার প্রতি আওয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইবার দেখো 4 18 72, আচ্ছা দেখি 4 দ্বারা, আচ্ছা 2 দ্বারা তো কাটাকাটি যাচ্ছে, এটা 4 দ্বারা কি যাবে, 4 দুগুণী 8, হ্যাঁ দেখো 4 দুগুণী 8, হাতে থাকে আমার 1, 4 3 12, এটা 4 20 80, দেখো এটা 2 দ্বারা কাটলে পরে 9 দুগুণী 18, এটা 10 দুগুণী 20, দেখো আর যাচ্ছে না, তার মানে 5 10 50, আর এটা 9 23 যা হবে গুণ করে সেটা আমরা নির্ণয় করব, তাহলেই হয়ে যাবে। দেখো 3 নং 27 7, হাতে থাকে আমার 2, 9 দুগুণে 18 আর 2 20, 207, তার মানে দেখো 50 কে যদি আমরা 207 দিয়ে ভাগ, সরি 207 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে 4 50 200, এই 7 দশমিক নিলাম একটা শূন্য, তার মানে 50 কে 50 20 মানে 200, 8 না 4 50 200, তার মানে দেখো অ্যাকচুয়ালি পাচ্ছি আমি 4.14 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এইটা অ্যান্সার আছে কি এই যে এখানে, অর্থাৎ বি অপশন, তার মানে কিন্তু আমার হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো বি অপশন মানে দেখো বি। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, বর্গক্ষেত্রটির কৌণিক বিন্দুগুলিগামী একটি বৃত্ত অঙ্কন করা হইল, বর্গক্ষেত্রের বৃত্তের অন্তর্বর্তী অঞ্চলের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্র ও বৃত্তের অন্তর্বর্তী অঞ্চলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো এখানে কি বলা আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো বর্গক্ষেত্র যদি মনে করো সে এইটা আমার হয় তাহলে কর্ণ মানে এইটা, তাহলে এর মান বলা আছে 6। দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আমরা জানি, a√2, তাহলে এটা সমান সমান কত হবে 6, তার মানে দেখো এ সমান সমান কত হবে 6/√2,
এইবার দেখো আমরা হর থেকে করণী মুক্ত করব, তার মানে আমরা উপর নিচে √2 দ্বারা গুণ করে দেব। হলো, তার মানে দেখো নিচে √2 গুণ করলে হবে 2, তাহলে উপরে 6 √2। দেখো এটা 2 দ্বারা কাটলে কত হবে 3, তার মানে এটা কত পেলাম আমরা 3 √2। তার মানে দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 3 √2 সেমি। এইবার কি বলেছে দেখো বর্গক্ষেত্রটির কৌণিক বিন্দুগুলি গামী একটি বৃত্ত অঙ্কন করা হলো। তার মানে দেখো আমরা এই যে এখানে এখানে একটা বৃত্ত অঙ্কন হবে, এইরকম একটা বৃত্ত, ঠিক আছে। তার মানে দেখো বৃত্তের ব্যাসার্ধটা কি হবে, বৃত্তের ব্যাস হবে কি ওই কর্ণের ওই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে এখানে বলেছে দেখো বর্গক্ষেত্র এবং বৃত্তের অন্তর্বর্তী অঞ্চলে, তার মানে দেখো বৃত্ত থেকে আমরা কি করব বর্গক্ষেত্রটুকু বাদ দিয়ে দেবো ক্ষেত্রফল, তাহলে মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল কত হবে, দেখো বৃত্তের ব্যাসার্ধ আমার এখানে হবে কত হবে 3 হবে। তার কারণ কি কর্ণ যা এখানে আছে, তাহলে এইটার হাফই হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে দেখো এখানে যেটা চেয়েছে সেটা তার মানে দেখো অ্যাকচুয়ালি আসবে এই যে পাই আর স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে দেখো পাই এখানে আর স্কোয়ার মানে কত হবে এই যে 3 স্কোয়ার, আর এ মানে কত 3 √2, এই যে তার স্কোয়ার। এই যে এ মানে হচ্ছে কি আমার বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে দেখো এখানে 9 পাই মাইনাস 3 3 9, 9 2 18। দেখো 3 স্কোয়ার করলে 9 আর √2 স্কোয়ার করলে কি শুধু 2, তাহলে 9 আর 2 গুণ করলে কত হয় 18। তাহলে দেখো 9 যদি আমরা কমন নিই তাহলে পাই মাইনাস 2, তার মানে 9 × পাই মাইনাস 2 হবে হচ্ছে এর অ্যান্সার। তাহলে দেখো সেই অপশনটা রয়েছে কিন্তু আমার বিতে, তার মানে বি অপশন হবে কিন্তু এখানে উত্তর। দুইটি সমপরিমাণ টাকা 10% এবং 12% সরল সুদে ঋণ দেওয়া হইল, উভয় প্রকার ঋণ হইতে 5 বৎসরে 55,000 টাকা সুদ পাওয়া গেল, মোট কত টাকা ধার দেওয়া হয়েছিল। মানে দুটো মিলিয়ে মোট কত টাকা দেওয়া হয়েছিল সেটা চাইছি জানতে। দেখো দুটো সমপরিমাণ টাকা, তার মানে আমি ধরে নিচ্ছি পি টাকা। তার মানে দেখো প্রথম প্রকার সুদ আমি কত পাবো, পি হচ্ছে আমার প্রিন্সিপাল, 10 হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, আর 5 বছর আমার সময় লাগবে। তাহলে এরকমই থাকুক, মনে করো এটা আমার 100 আছে, তাহলে 5 10 50 পি বাই 100 হচ্ছে আমার প্রথম I1। দেখো দ্বিতীয় I2 কত হবে, দেখো দ্বিতীয় I2 হবে হচ্ছে আমার পি টাকা, যেহেতু সমপরিমাণ টাকা 12% × 5 বাই হবে হচ্ছে আমার 100। তার মানে দেখো এইটা আমি পাবো 5 12 60 পি বাই 100, এটা হচ্ছে আমার I2। এইবার এই দুই প্রকার সুদ বলেছে কি 55,000 টাকার সাথে সমান, তাহলে আমরা দুটো যোগ করে দেবো। তাহলে দেখো 50 পি বাই 100 প্লাস এইটা আছে আমার 60 পি বাই 100, এইটা সমান সমান বলা আছে আমার 55,000 টাকা। তাহলে দেখো 100 মানে 100 আমরা কোনাকুনি গুণ করব, আর এই দুটো যোগ করে দিলে কত হবে 110, এই যে 50 পি আর 60 পি, আর এখানে আমার কত হবে 55,000-এর সঙ্গে আমি 100 গুণ করে দিচ্ছি, ব্যাস আর কিচ্ছু না, সিম্পল হিসাব। তাহলে দেখো এখানে আমি একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, আর এখানে আমি কি করলাম এই 11 দ্বারা 5 11 55 মানে এই 50,000, এই সরি 5,000, এবার এর সাথে গুণ করলে পরে হবে 50,000। তার মানে দেখো একটা পি এর মান, এই যে পি এর মান সেটা 50, আর একটা পি এর মান কত 50, তার মানে মোট কত হবে সিম্পলি হবে 1 লাখ টাকা। এটা 10,000 সরি 1 লাখ টাকা হবে। তার কারণ এখানে বলেছে মোট কত টাকা ধার দেওয়া হয়েছে, মানে দুটো অপশনে দেওয়া হয়েছে, একটা 10% একটা 12%। ঠিক আছে, তাহলে দেখো এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 4,250 টাকা অমল কমল ও বিমলের মধ্যে এইরূপে ভাগ করিয়া দাও যেন তাহাদের প্রাপ্য অংশ হইতে যথাক্রমে 10 টাকা 15 টাকা ও 25 টাকা কমাইলে অবশিষ্ট টাকার অনুপাত হয় 2:5:7। বিমল কত টাকা পাইবে। তাহলে দেখো এখানে আমরা খুব সহজে করতে পারবো। দেখো এখানে যেহেতু আনুপাতিক, আমি যদি মনে করি একক, যদি মনে করি এক্স, তার মানে দেখো 2x টাকা পাবে কে, এইটা হচ্ছে 2x টাকা পাবে দেখো হচ্ছে অমল। এবার যেহেতু 10 টাকা কমিয়েছিলাম তাহলে আমি 10 এখানে যোগ করব। আবার দেখো 5x পাবে কে বিমল, এই কমল, তাহলে তার থেকে 15 টাকা কমিয়েছিলাম তাহলে আমি 15 যোগ করে দেব। আর এটা মনে করো 7x, তার থেকে আমি কমিয়েছিলাম 25 টাকা, এই কমানোর ফলেই তবেই তো আমার এসেছিল কি এই অনুপাত।
তাহলে এইটা সমান সমান আসবে দেখো 4250 টাকা। মানে অ্যাকচুয়ালি দেখো এখানে 2x 5x 7x এটা হচ্ছে টাকার প্রাপ্য টাকার, মানে এই যে 10 টাকা করে 10 টাকা 15 টাকা এবং 25 টাকা কমালাম, কমানোর পরে যে আমি টাকাটা পেলাম সেই টাকাটা হচ্ছে আমার এইটা। তাহলে এবার এদের সাথে এই টাকাটা যোগ করে দিলাম আর এই টাকার সাথে সমান হবে। তাহলে দেখো এইটা কি আসবে 5 আর 2 7 7 14x, আর এটা দেখো 25 আর 15 40 আর 10 50, তার মানে এর থেকে যদি আমরা 50 বাদ দিই তার মানে আসবে 4200। তাহলে এটা কাটলে পরে কত হবে 3 14 42, তার মানে 300। তার মানে দেখো এক্স এর মান কত পেলাম আমি 300 টাকা। এখানে চেয়েছে কি বিমল কত টাকা পেল, তার মানে দেখো বিমলের এখানে অংশ কোথায় আছে সবার শেষ, তার মানে 7x। তার মানে দেখো 7 দিয়ে 3 7টা 2100, তার সঙ্গে আমি আরো যোগ করে দেবো 25 টাকা। তার মানে এইটা আসবে হচ্ছে আমার 2125 টাকা পেয়েছিল কে না বিমল। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের কর্ণ বলা আছে 10√3 সেমি, আর একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের সমান। আচ্ছা, তার মানে দেখো যেহেতু কর্ণের দৈর্ঘ্য বলা আছে তার মানে আমরা কি বলতে পারবো a√2 সমান সমান 10√3। তার মানে a সমান সমান আমরা কত বলতে পারবো 10√3 বাই হচ্ছে √2। তাহলে দেখো উপর নিচে আমরা √2 গুণ করে দিই, তাহলে দেখো এইটা পাবো আমরা 10√6/2। তার কারণ √2 গুণ করলে একটা 2 হবে, 2 দ্বারা কাটলে পরে এটা হবে 5, তার মানে 5√6 আমরা কি পেলাম ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এইবার বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কয়ার, আমি মনে করলাম a1 তার স্কয়ার, এইটা সমান সমান তাহলে কি হবে এইটার স্কয়ার হবে। তার কারণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 5√6 সেন্টিমিটার, তাহলে এই দুজন যদি সমান হয় তাহলে এইটা হবে। তাহলে দেখো a1 স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো এইটা আসছে আমার এই যে 5 5 25 গুণ 6, আর দেখো এই 4টা আমার এর সাথে গুণ হবে আর √3 চলে আসবে আমার নিচে। তাহলে √3টা আমরা উপর নিচে গুণ করে দেবো, তার কারণ ঘর থেকে আমাদের করণী তাড়াতে হবে। তাহলে নিচে একটা 3 আসবে, উপরে 25 গুণ 6 গুণ 4 ইন্টু √3, 3 দ্বারা কাটলে এটা হবে 2, 4 দুগুণী 8, 8 25 আসবে 200 এই √3। তার মানে এটা কি পেলাম আমরা a1 স্কয়ার, অর্থাৎ যে বাহু পেলাম আমরা সেই বাহুর মান। ঠিক আছে, তার মানে দেখো এখানে a1 সমান সমান কি আসবে না এইটার দেখো রুট ওভার হাফ আসবে 200√3 তার টু দি পাওয়ার হাফ আসবে। এইটা হচ্ছে কি আমার ওই ত্রিভুজের একটি বাহুর মাপ। এইবার দেখো কি বলা আছে ত্রিভুজটির কোনো বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কিত করলে তাহার ক্ষেত্রফল কত হইবে। তার মানে ত্রিভুজের বাহুর যা দৈর্ঘ্য তাহলে সেটাও আমার কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কি হবে না এইটার স্কোয়ার হবে। তাহলে দেখো এইটার স্কোয়ার মানে কি এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল, তার মানে 200√3 হবে। তাহলে দেখো 200√3 মানে কিন্তু সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 36 মাইল যেতে যত সময় নেয় স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে এটা যেতে হবে কি বলেছে না 90 মিনিট কম সময় নেয় যদি স্থির জলে নৌকার গতিবেগ দেখো বলা আছে 10 মাইল প্রতি ঘন্টা, তাহলে স্রোতের বেগ কত। দেখো এটা একদম সিম্পলি আমরা জানি প্রতিকূলে যেতে বেশি সময় লাগে অনুকূলে যেতে কম সময় লাগে। তাহলে দেখো এখানে আমার মনে করো আমি প্রতিকূলে যাব, তাহলে 36 মাইল আমি গেছি, তাহলে নৌকার বেগ আমি স্রোতের বেগ মনে করলাম আমার এক্স, অর্থাৎ ডিস্টেন্স বাই হচ্ছে আমার গতিবেগ, এটা হচ্ছে আমার সময়। তাহলে এই সময়টা তাহলে বেশি লাগবে, আর অনুকূলে যেতে কি কম সময় লাগবে, তাহলে 36 বাই এইটা হবে কিন্তু দেখো 10 + x, এইটা সমান সমান কি হয়ে যাবে দেখো 90 মিনিট, আর এটা তো ঘন্টায় আসছে, তার মানে 90 বাই আমি লিখবো কিন্তু 60। তার কারণ আমরা জানি দেখো এখানে আমি টি সমান সমান নির্ণয় করছি d/s, তার মানে টিটা যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টা করি তার মানে এখানে মাইল প্রতি ঘন্টা আছে, তার মানে অ্যাকচুয়ালি এটাকে আমাকে ঘন্টায় লিখতে হবে, সেটা আমি ঘন্টায় লিখলাম। তাহলে দেখো এখানে আমি একটু 0 0 কেটে দিলাম, এটা 3 দুগুণী 6, এটা 3 তিরিকে 9। তাহলে দেখো এইটা যদি আমি লসাগু করি তাহলে 10 - x ইন্টু এইটা হবে 10 + x, তাই না। তাহলে দেখো এটা যদি 10 দ্বারা গুণ করি তাহলে 360 প্লাস এই 36x,
আর মাইনাস দ্বারা দেখো গুণ যদি আমি করি, তার মানে -360 আর মাইনাসে মাইনাসে +36x, এইটা বাই কিন্তু দেখো আমার আছে ইকুয়াল টু আছে 3/2। দেখো 360 আমি কেটে দিলাম, আর এইটা নিচে গুণ করলে কত হবে, 10 10 * 100 - x² হবে, তাই না? আর উপরে কত আসছে আমার, 36 দুগুণী 72x, এই 3/2। দেখো এটা 3 দ্বারা কাটবে, 3 দুগুণী 6, 3 4 12, ঠিক আছে? তার মানে দেখো এইটা 100 - x², এইটা ইকুয়াল টু দেখো 24 দুগুণী 48x আমি কিন্তু পাচ্ছি। তাহলে এটা আমরা দ্বিঘাত সমীকরণ করব। তার মানে দেখো -x² - 48x এই প্লাস 100 ইকুয়াল টু 0। আমরা দেখো যদি একটা মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কিন্তু এইটা চলে আসবে, এই হচ্ছে আমার এই রকম। তাহলে দেখো 100 মানে কি, 10 10 কে 100, 50 দুগুণী দেখো 100, 50-এর থেকে 2 বাদ দিলে কিন্তু চলে আসছে আমার 48। তার মানে দেখো এই লিখবো আমরা 50x - 2x - 100 ইকুয়াল টু 0। তার মানে দেখো এইবার যদি আমরা এখান থেকে x কমন নিই, তাহলে এখানে পাবো x + 50, আর এখান থেকে -2 কমন নিলে পরে পেয়ে যাবো x + 50 ইকুয়াল টু 0। তাহলে এইবার x প্লাস যদি 50 কমন নিই, তাহলে আমি পরে পাবো x - 2 ইকুয়াল টু 0। তার মানে দেখো x এর মান পাচ্ছি আমরা একটা -50, আর একটা x এর মান পাচ্ছি অনলি 2। দেখো বেগ তো আর মাইনাস হতে পারে না, তার মানে এইটা হবে না, এইটা তার মানে হবে না, তার মানে এইটা হবে, এইটা হবে। তার মানে x এর মান কত, 2, তার মানে 2 মাইল প্রতি ঘন্টা হবে, ব্যাস আর কিচ্ছু না। আমি যেমন স্রোতের বেগকে ধরে নিয়েছি x, তার মানে দেখো এখানে এ অপশন হবে কিন্তু আমার অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। 8 কিমি প্রতি ঘন্টা গতিতে দৌড়ানো একটি চোরকে 10 কিমি প্রতি ঘন্টা গতিতে এক পুলিশ ধাওয়া করেছে। যদি চোরটি পুলিশের 100 মিটার সামনে থাকে, চোরটিকে ধরতে পুলিশের কত সময় লাগবে? তার মানে দেখো কি, মনে করো এই হচ্ছে আমার, এখানে আছে চোর, আর এখানে আছে হচ্ছে আমার পুলিশ, এই মাঝের ডিস্টেন্সটা আছে আমার কত না 100 মিটার হলো। তাহলে মানে দেখো পুলিশ চোরকে ধরতে পারবে কিভাবে, না ওই 100 মিটার দূরত্ব আমি যখনই ক্লোজ করে দেবো, মানে শেষ হয়ে যাবে, তখনই ধরে ফেলবে। তাহলে তারা দুজন দেখো একই দিকে কিন্তু ধাবমান। তার মানে আমরা কি করতে পারবো, দেখো এখানে রিলেটিভ স্পিড কত আসবে, এসআর ইকুয়াল টু, যেহেতু একই দিকে যাচ্ছে সেখানে বিয়োগ হয়ে যাবে। তার মানে 10 - 8 এই এত কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? তার মানে এটা কত আসবে, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এইটাকে যদি আমরা দেখো মিটার প্রতি সেকেন্ডে করি, তার মানে 5/18 দ্বারা গুণ করবো, তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। যেহেতু একটা মিটার আছে সেই কারণে আমরা মিটার প্রতি সেকেন্ড করে নিচ্ছি। এই 9 দুগুণী 18, তার মানে দেখো 5/9 মিটার প্রতি সেকেন্ড হচ্ছে আমার রিলেটিভ স্পিড। তার মানে এই স্পিডে এই 100 মিটার যেতে যতটুকু সময় লাগবে, সেটাই হচ্ছে ওই সময়ে চোরটাকে ধরে ফেলতে পারবে পুলিশটা। তার মানে সময় কি হবে, দেখো টি ইকুয়াল টু আমরা কি করব, d/s। তার মানে ডি আমার হচ্ছে 100 মিটার, দেখো এস মানে হচ্ছে 5/9, তার মানে 5, দেখো এখানে 100/1, আর এই 5/9টাকে যদি আমরা উল্টে দিই, তাহলে এটা হবে 9/5। তার মানে আমরা 5টাকে নিচে লিখে দিলে পরেও একবারে হয়ে যায়। তাহলে দেখো এইটা কিন্তু আসবে আমার সেকেন্ডে, তাহলে এটা কত হবে, 5 20 100, তাহলে 9 দুগুণী 18 মানে কত হবে, 180 সেকেন্ড। দেখো 180 সেকেন্ড মানে কত হবে, 3 মিনিট কিন্তু হবে আমার এখানে অ্যান্সার। তার কারণ আমরা জানি 180 সেকেন্ড মানে 60 দ্বারা ভাগ করলে এটা হবে 3 মিনিট, 3 6 18 মানে 180 মিনিট, মানে 3 মিনিট, মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে উত্তর। দুটি ট্রেন একই সময় বলছে এ এবং বি থেকে যথাক্রমে 75 কিমি প্রতি ঘন্টা এবং 50 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা করে। যখন তারা মাঝের কোন স্থানে মিলিত হয়, তখন একটি ট্রেন অপর ট্রেন থেকে 175 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে। বলেছে এ এবং বি এর মাঝের দূরত্ব কত। এখানে একটা র হওয়া উচিত ছিল, এই যে মাঝের দূরত্ব কত। তাহলে দেখো একটা ট্রেনের গতিবেগ বেশি, একটা ট্রেনের কম, তাহলে যে ট্রেনটার গতিবেগ বেশি তাহলে সে নিশ্চয়ই বেশি দূরত্ব অতিক্রম করবে, যে 175 কিমি যেটা বেশি। তার মানে দেখো যদি আমরা 75 থেকে 50 বাদ দিই, তার মানে কি এই যে 25 কিলোমিটার প্রতি ঘন্টা, এইটা কি প্রত্যেক ঘন্টায় 25 কিলোমিটার বেশি পথ যাচ্ছে কে, যার গতিবেগ বেশি সে। তার মানে দেখো এইবার মনে করো দুটি ট্রেন
এই এখান থেকে যাত্রা শুরু করলো, মনে করলাম আমার এটা এ ট্রেন, এটা মনে করলাম আমি বি ট্রেন। তাহলে নিশ্চয়ই দেখো মাঝে মনে আমি এখানে মিলিত করলাম, দেখো অ্যাকচুয়ালি মিডিল পজিশন হচ্ছে আমার এইটা হয়। তার মানে দেখো এই দুজন মিলে যখন মিলিত হলো, এখানে মিলিত হবে, এই যে এখানেও বি এসে মিলিত হবে। তার মানে দেখো দুজন মিলে যতটুকু পথ যাবে সেটাই হচ্ছে আমার টোটাল পথের এখানে অ্যাকচুয়ালি এখন টোটাল পথ। কিন্তু দেখো টোটাল জার্নিতে মোট কতটুকু সময় লেগেছিল সেটা আমরা কি করে হিসাব করব। দেখো এই যে একজনের তুলনায় আর একজন 175 কিলোমিটার বেশি দূরত্ব গেছে, তাহলে সে প্রত্যেক ঘন্টায় কত কিলোমিটার গেছিল, 25 কিলোমিটার। তাহলে 175 কিলোমিটার যদি তার কত সময় লেগেছিল সেটা যদি আমরা হিসাব করি, তাহলে সেটাই কিন্তু হবে আমার এখানে টোটাল টাইম। তার মানে দেখো এখানে টাইম ইজ ইকুয়াল টু আমরা কি পাবো না 175 বাই যদি 25 করি, তার মানে এটা আসবে এত আওয়ার। তার মানে দেখো 7×25 কত হবে 175। তার মানে আমার টোটাল টাইম, এই জার্নি টোটাল টাইমটা হচ্ছে আমার এখানে 7 ঘন্টা। এইবার কি পরস্পর যেহেতু মুখোমুখি হচ্ছে, তার মানে আমার এখানে রিলেটিভ স্পিড কত হবে, দুটো যোগ করে দেবো। তার মানে দেখো 75 যোগ 50, তার মানে দেখো এইটা আসবে কিন্তু আমার 125 কিলোমিটার পার আওয়ার, যেহেতু পরস্পরের দিকে যাত্রা করছে। তার মানে এবার তাহলে কত কিলোমিটার হবে, তার মানে ডিস্টেন্স মাঝে দূরত্ব কি হবে ডি ইজ ইকুয়াল টু এস টি। তার মানে দেখো এস আমার এখানে 125 আর টাইম আমি এখানে কি বলেছিলাম 7 ঘন্টা, তাহলে 7 ঘন্টা মানে এত কিলোমিটার হবে। তার মানে দেখো 700 875 হবে, ব্যাস। তার মানে 875 মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। পরেরটা দেখবো কি আছে। দেখো পরেরটা বলছে একটি ক্লাসে 32 জন ছেলে এবং 28 জন মেয়ে রয়েছে। ছেলেদের গড় বয়স হলো 14 বছর এবং মেয়েদের গড় বয়স হলো 13 বছর। তাহলে ক্লাসের গড় বয়স কত? তাহলে সিম্পলি আমরা এখানে দেখো কি করব, 32টা ছেলে তাদের গড় বয়স 14 যোগ 28টা মেয়ে তাদের গড় বয়স হচ্ছে 13, টোটালটা আমার তার মানে দেখো 14 আর 13 যোগ করব, ব্যাস এইটা করলে পরে আমার হয়ে যাবে। তাহলে দেখো 14 আর 13 যোগ করলে কত হবে এখানে আমার 27, আর এখানে দেখো আমরা গুণ করে যোগ করে দিই, সব থেকে বেটার হবে। দেখো গুণ করে যদি আমরা যোগ করে দিই তাহলে বেশি ভালো হবে। তার মানে দেখো এখানে 32 গুণ 14, তার মানে 14 দুগুণে 28, সাথে থাকে আমার 2, 3 14 42 আর 2 44, আর এটা দেখো 3 এই 7 13 91, 8 13 104, হাতে থাকে আমার 10, 13 দুগুণা 26 আর 10 36, তাহলে 364। তাহলে দেখো 8 আর 4 12, 2 হাতে থাকে আমার 1, 6 আর 4 10 আর 1 11, হাতে থাকে 1, 4 আর 3 সাথে থাকে আমার 8। দেখো 8 আর 1 9 মানে 9 আর 2 11 মানে যাচ্ছে না, তার মানে একে আমার ডাইরেক্ট ভাগই করতে হবে, তাছাড়া অন্য কোনো 3 9 কোনোটাতেই ভাগ যাচ্ছে না। তার মানে দেখো 3 27 হবে 81, আমরা 2 নামালাম গেল না, তার জন্য একটা শূন্য, এই দশমিক নিলাম শূন্য, তাও গেল না, শূন্য নিয়ে একটা শূন্য নিলাম। তার মানে দেখো এখানে 30 দশমিক বলছে ক্লাসের গড় বয়স কত। দেখো 32 জন, ও সরি দেখো এইটা আমরা ভুল করেছি, তার কারণ কি আমি এটাই দেখছিলাম আর কি। দেখো 32 জন ছেলে আর 28 জন মেয়ে, তার মানে আমার এখানে যোগ হবে 32 যোগ 28, তার মানে এটা যোগ করলে কত আসবে 8 আর 2 10 শূন্য, হাতে থাকে আমার 3 5 আর 1 6, তার মানে এইটা তোমার ধরো অ্যাকচুয়ালি আসছে কিন্তু আমার 60। আমিও তাই বলি এইরকম আসছে কেন, এত তো আসবে না, তারপরে দেখছি কোথাও একটা ভুল করেছি। তার মানে এইটা আসছে আমার 60। তাহলে দেখো 60 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, আমরা কাটাকাটি করতে গেলাম না তবুও, চলো দেখো 60 অক্ষে আমার এই হচ্ছে 60, তার মানে এখানে 1 2 এই 212, 3 6 18 মানে 180, তার মানে দেখো 180 মানে 2 8 কত হলে 11 হবে, 2 হলে এই 220, তাহলে দশমিক নিয়েছি আমরা, তার জন্য একটা শূন্য পেলাম। আবার দেখো 3 6 18 মানে 180, এই 0 8 কত হলে 12 হবে 400, তাহলে দেখো 13.3 কি আমার আছে কোথাও, দেখো 13.3 কিন্তু কোথাও দেখছি না আমরা। 400 মানে দেখো কত হবে, 4 ছক
24, 240, 5 6 30 মানে 300, 6 6 36 মানে দেখো তাহলে 13 পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি আসছে আমার 36। ঠিক আছে, দেখো 14 দুগুণে 28 মানে 2, 3 14 42 7 2 44, 8 13 7 13 91, 104 মানে 10, 13 দুগুণে 26 36, 8 আর 4 12, 6 আর 4 10 আর 1 11, 4 3 7 আর 1 8, একদম কিন্তু ঠিকঠাক করেছিলাম আমরা, কোনো ভুল নেই। তা 13.136 কিন্তু অ্যান্সার হওয়া উচিত, তার মানে দেখো এখানে কোথাও আমার অপশন নিতে হয়তো ভুল হয়েছিল। যাই হোক 13.136 কিন্তু আমার এখানে উত্তর হবে। চলো পরেরটা দেখা যাক। 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 প্লাস 1/132 এর মান কত? দেখো এটা কি বলা আছে, 1/56, 1/72, 1/90, দেখো এইটা আছে 1/110, এটা আছে 1/132। দেখো এইটাকে কিন্তু আমরা লিখতে পারি 1/7 গুণ 8, এটা দেখো লেখা যাবে 8 গুণ 9, তারপরটা দেখো লেখা যাবে মানে পর পর আমার বাড়ছে 9 গুণ 10, তারপরে দেখো এইটা হবে 10 গুণ 11, তার মানে এইটা হবে 11 গুণ 12। ঠিক আছে, এইবার দেখো এই যে 1 গুণ 7 গুণ 8, তার মানে দেখো এইটাকে আমরা লিখতে পারি 1 এর 7 মাইনাস 1 এর 8। দেখো এইটা করলে তাই আসে, দেখো 7 গুণ 8 আমার হচ্ছে লসাগু, তার মানে 7 8 56। দেখো এইটা 8 মাইনাস 7 করলে কত হয়, এই যে 1/7 গুণ 8, আমি যদি গুণ আকারে রাখি, তার মানে দেখো অ্যাকচুয়ালি কি এই যে 1/7 গুণ 8, তার মানে তার পরিবর্তে আমরা লিখতে পারছি 1 এর 7 মাইনাস 1 এর 8। তার মানে দেখো এইটাকে লিখতে পারবো 1 এর 7 মাইনাস 1 এর 8 প্লাস দেখো এইটাকে লেখা যাবে 1 এর 8 মাইনাস 1 এর 9। তার মানে দেখো সব ভিতরের পদগুলো কেটে যাবে, তার মানে শেষের টুকু শুধু থাকবে এই যে 1/12টা থেকে যাবে, আর মাঝের সবগুলো কেটে যাবে। তার মানে আমার 1 এর 7 মাইনাস 1 এর 12টা থাকবে, আর বাদ বাকি সবটা কেটে যাবে। এই যে সব কেটে যাচ্ছে। এরপরটা দেখো কি আসবে, প্লাস 1 এর 9 আসবে, এই যে এইটা থেকে, তার মানে কেটে গেল। এইভাবে সবগুলো কেটে যাবে, যে শেষেরটা শুধু থেকে থাকবে আর প্রথমটা। তাহলে দেখো এইটা যদি আমরা লসাগু করি 7 12 84, 7 12, এইটা 7, তার মানে দেখো 5/84 হবে কিন্তু আমার এখানে অ্যান্সার। দেখো 5/84 মানে কিন্তু বি অপশন হবে এখানে উত্তর। 130 মিটার এবং 110 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যাচ্ছে। দ্রুতগতি সম্পন্ন ট্রেনটি অপর ট্রেনটিকে 1 মিনিট অতিক্রম করে। আচ্ছা, যদি ট্রেন দুটি বিপরীত দিক থেকে দিকে যায়, তারা একে অপরকে 3 সেকেন্ড অতিক্রম করবে। দ্রুতগতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ কত? দেখো দুটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে, তারা একই দিকে যাচ্ছে, তাহলে যখন একই দিকে যাবে তার মানে দেখো একে অপরকে অতিক্রম করার অর্থ কি, মানে ওই দুজনার দৈর্ঘ্য অতিক্রম করা, তাই না? তাহলে দুজনার দৈর্ঘ্য যদি অতিক্রম করি তাহলে দেখো অ্যাকচুয়ালি তাহলে আমার রিলেটিভ স্পিডটা আমি কত পাবো, রিলেটিভ স্পিডটা দেখো আমি পাবো হচ্ছে কি এই যে ডিস্টেন্স বাই টি। তাহলে ডিস্টেন্স আমার এখানে কত 130 যোগ হচ্ছে আমার 110, দেখো বাই কত বলা আছে 1 মিনিট মানে কত হবে, এখানে 60 সেকেন্ড বসাবো। তাহলে দেখো এটা আমার যোগ করলে আসবে 0 3 আর 1 4, আমার হচ্ছে 240 বাই হচ্ছে 60, এটা 4 6 24, তার মানে দেখো আমার 4 মিটার প্রতি সেকেন্ড আসছে কি রিলেটিভ স্পিড, যখন তারা একই দিকে যাচ্ছে। এইবার যখন বিপরীত দিকে যাবে, দেখো বিপরীত দিকে যাওয়া আমাদের রিলেটিভ স্পিড কি হবে, দেখো রিলেটিভ স্পিড তখন আমরা কি পাবো, তার মানে দেখো বিপরীত দিক থেকে যাওয়া মানে আমার সেম দুজনার দৈর্ঘ্য পরস্পরকে অতিক্রম করা, তার মানে দেখো এইটা আসবে 240, এটা আসবে আমার 3, তার মানে এত মিটার প্রতি সেকেন্ড। দেখো এটা কাটলে পরে হবে এই যে 80 মিটার প্রতি সেকেন্ড, তাই না? তাহলে মানে দেখো এই যে রিলেটিভ স্পিডটা যখন বিপরীত দিক থেকে আসছিল, তাহলে বিপরীত দিক থেকে আসলে পরে কি হবে, আমি মনে করলাম দেখো দ্রুতগতি সম্পন্ন মনে করো আমি ধরলাম S1, তাহলে S1 প্লাস S2 এইটা সমান সমান কি হবে যখন বিপরীত দিক থেকে আসছিল, এই SR মানে বিপরীত দিক থেকে, মানে আমরা এইরকম চিহ্ন দিয়ে দিলাম, এই যে এইরকম চিহ্ন দিয়ে দিলাম। আর S1 মাইনাস S2 যখন হবে তখন মানে তারা কিন্তু একই দিকে যাচ্ছিল, এই একই দিকে যাচ্ছিল। তাহলে দেখো দুটোর গতিবেগের আমরা মান জানি, এইটা হচ্ছে আমি 80 জানি, এইটা জানি আমি 4।
আমার চেয়েছিল কি দ্রুতগতি সম্পন্ন, আমি ধরে নিয়েছি S1 আমার দ্রুতগতি সম্পন্ন। দেখো S2 আমি কেটে দিলাম, তাহলে 2S1 ইকুয়াল টু কত হবে আমার 84, তাই না? তাহলে 2 দ্বারা কাটলে এটা কত হবে 42 দুগুণা 84, তার মানে দেখো S1 ইকুয়াল টু আমরা কত পাবো 82 মিটার প্রতি, সরি 42 মিটার প্রতি সেকেন্ড। একদম সিম্পল আমি অ্যান্সার করে ফেললাম। তাহলে দেখো 42 মিটার প্রতি সেকেন্ড মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। যদি এক্স এবং ওয়াই বলছে এই সংখ্যাটির দুটি অঙ্ক হয় যাতে করে সংখ্যাটি 80 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স প্লাস ওয়াই কত? এইবার দেখো যেহেতু বলেছে 80 দ্বারা বিভাজ্য, তার মানে কিন্তু দেখো আমরা এরকম লিখতে পারবো না যে 8 গুণ 10, তার মানে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হলেও হবে, 10 দ্বারা বিভাজ্য হলেও 80 দ্বারা বিভাজ্য, তা কিন্তু হবে না। এই দুটো সংখ্যাকে আমাদের এমন ভাবে নিতে হবে যেন তারা পরস্পরের কো প্রাইম হয় বা পরস্পর মৌলিক সংখ্যা হয়। তার মানে যে দুটি সংখ্যার গুণ গসাগু এক, তারা দুজন হচ্ছে পরস্পরের কো প্রাইম। তাহলে দেখো সেরকম হলে পরে হবে হচ্ছে এখানে 5 গুণ 16 যদি আমি নিই, 5 16 80, তার মানে দেখো 5 আর 16 গসাগু কিন্তু এক, তার মানে এরা পরস্পরের কো প্রাইম। তার মানে এই পুরো সংখ্যাটা এই যে 6 5 3 xy, তার মানে এইটা 5 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 16 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা 80 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হবে না, শেষ অঙ্কটা যদি আমার এই y এর মান 0 কিংবা যদি 5 হয় তাহলে কিন্তু সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমি y এর মান পেয়ে গেলাম। এইবার 16 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, 16 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ 4টি অঙ্ক যদি 16 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই ভাগ যাবে 16 দ্বারা। তাহলে দেখো আমরা এখানে হিসাব করি, তার মানে দেখো এই 53 লিখলাম, এক্স এর জায়গায় আমি কিছু লিখলাম না, ওয়াই এর জায়গায় মনে করো ধরো আমি প্রথমে শূন্যই ধরলাম, শূন্য ধরে নিয়ে করলাম। কারণ দেখো যেহেতু 16 দ্বারা ভাগ করব, দেখো 16 দ্বারা কিন্তু ভাগ করলে 16 কে 16, 16 দুগুণা 32, 3 16 48, 4 16 64, 5 16 80। তার মানে দেখো আমরা যাই করি না কেন আমার শেষ অঙ্ক কিন্তু কখনোই 16 ঘরের নামটা করলে 5 আসবে না। তার মানে আমার ওয়াই এর মান এখানে আমার শূন্যই নিতে হবে, নিলাম। তাহলে 16 দ্বারা দেখো ভাগ করার চেষ্টা করি, 3 16 কত হয় আমার 48, দেখো এটা বিয়োগ করলে কত হবে 5। দেখো এইটাকে যদি আমি 1 মনে করি তাহলে পরে এটা আমার 1 হবে, তাহলে দেখো এটা কত হবে 3 16 48 হবে। 48 মানে দেখো 8 5 কত হয় না 8 আর 3 11, দেখো 30 আসছে। দেখো এখানে 30 না, এখানে যদি আমার 80 আসতো তাহলে কিন্তু আমার 5 16 80 মিলে যেত। তার মানে দেখো এইটাকে আমার 5 আনতে হবে, তাহলে 5 16 80 মানে কি এই বিয়োগফলটা 3 এর জায়গায় আমার 8 আসতে হবে। তাহলে দেখো বিয়োগফলটা যদি 8 আসতে হয় তার মানে এইটাকে আমার নিতে হবে 6। দেখো 56 থেকে 48 বাদ দিলে কত হবে, এটা 8 আসবে, তাই না? এই যে 8 আর 8 16, এবার দেখো মিলে গেল 80, তার মানে দেখো 335। তার মানে দেখো এক্স এর মান পেলাম আমি হচ্ছে 6 আর ওয়াই এর মান পেলাম 0। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে 6ই হবে। এখন 6 আর 0 যোগ করলে কত হয় 6। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 10 হলে বুঝে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান কত হিসাব করো। দেখো এইখানে কি বলা আছে, এই এ কিউব প্লাস বি কিউব এই প্লাস সি কিউব এই যে মাইনাস 3abc, দেখো এর একটা সূত্র আছে কি না এ প্লাস বি প্লাস সি ইন্টু এই হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এইখানে হবে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত আমার 6, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে কিন্তু আমি এখানে মান জানি না, আমরা এখানে আবার ফের বসাবো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমি বসাই, দেখো এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তার মানে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে যদি আমরা মান বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। দেখো এর সূত্রটা কি হবে, মনে করো যদি আমরা এইটার সূত্র বসাই, দেখো মনে করো এই দুটো, তার মানে কি আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর এই প্লাস সি স্কোয়ার। এবার মনে করো এইটার আমরা সূত্র বসাচ্ছি, তার মানে কি হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এই দেখো এখানে আমার কি আসবে এই হচ্ছে 2ab, তার মানে 2a প্লাস বি ইন্টু হচ্ছে সি, আর এটা মাইনাস 2ab। তার মানে দেখো আমি পাচ্ছি এখানে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার
এ দেখো -2ac -2bc -2ab, এটা আমরা পাচ্ছি। তার মানে এইটাকে আমরা তাহলে ওই হিসাবে চেঞ্জ করে নেবো, তাহলেই হয়ে যাবে। তার মানে দেখো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এইটা 2ac -2bc, এটা আসবে আমার -2ab, আর এখানে ছিল -ab -bc -ca। তাহলে দেখো এইগুলো সব বাদ দিলে পরে কত আসবে, -3 চলে আসবে। তাহলে 6 ইন্টু, দেখো এইটার মান কিন্তু আমরা পাচ্ছি 6 তার স্কোয়ার, আর এখান থেকে দেখো একটা মাইনাস আমরা 3 কমন নিতে পারবো। তার মানে দেখো এইগুলো তখন সব প্লাস আকারে, অর্থাৎ এই আকারে চলে আসবে। তাহলে এইটার মান কত হবে, 10। তার মানে দেখো এইটা আমরা যদি একবারে লিখে দিই 10 ইন্টু 10, তাহলেই হয়ে যাবে। তাহলে 6 ইন্টু, দেখো 6 ছক 36, আর তার থেকে 30 বাদ দেবো, তাহলে 6। তার মানে 6 ছক 36 আসবে কিন্তু আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 36 মানে দেখো এ অপশন হবে কিন্তু এখানে উত্তর। জাস্ট এখানে সূত্র আছে, আর কিচ্ছু নেই অঙ্কের। 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর 4 জন লোক ছেড়ে চলে যায়। ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিনে শেষ হলো। কাজটি শুরু হবার কতদিন পর 4 জন লোক চলে গিয়েছিল, হিসাব করতে বলেছে। তো আমরা করব, দেখো অসুবিধা নেই। অ্যাকচুয়াল কাজটা শেষ হওয়ার কথা ছিল কতদিন, 40 দিনে। দেখো 10 জন লোক, তার মানে যদি আমি টোটাল ওয়ার্ক নির্ণয় করি, তার মানে কি 10 জন লোক ইন্টু এই হচ্ছে 40 দিন, এইটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এইবার দেখো পরে এবার কি হয়েছে, কিছুদিন পরে চলে গেছে, আমি ধরলাম এক্স দিন পরে আমার 4 জন লোক চলে গেল। তাহলে প্রথম এক্স দিন কি হবে, প্রথম এক্স দিন তো আমার এই 10 জন লোক কাজ করবে, তার মানে কতটুকু কাজ করবে, এই যে 10x প্লাস, এইবার দেখো 4 জন লোক চলে গেছে, তার মানে আমার এখন লোক থাকলো কজন, 6 জন। এইবার দেখো তাহলে আমার এবার 40 দিনে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 40 দিনে শেষ করতে পারেনি, সময় লেগেছে কতদিন, 50 দিন। তার মানে 10 দিন বেশি লেগেছে। তার মানে দেখো, তার মানে এখন আমার বাকি দিন কতটুকু পড়ে থাকলো, আমার এক্স দিন, আর এখানে এই যে 50 মাইনাস এক্স দিন। তার মানে এই টোটাল এইটুকু যা কাজ করলো 6 জন লোক, আর এটা 10 জন লোক কাজ করছিল, তার মানে আমার এইটুকু কাজই হবে। তার কারণ কি, এরা তো 10 জন লোকই 40 দিনে কাজটা শেষ করার কথা ছিল, তার মানে এটাই আমার ছিল টোটাল ওয়ার্ক। আমরা জানি লোক সংখ্যার সঙ্গে যদি দিন সংখ্যা আমরা গুণ করি, তাহলে সেটা কি হয়, টোটাল ওয়ার্ক হয়। তাহলে দেখো এইটা আসবে 400, এইটা আসছে আমার 10x, দেখো 6 50-এ 5 6 30 মানে 300 মাইনাস 6x, দেখো 6 থেকে 10 থেকে 6 বাদ দিলে এটা হবে 4, 400 থেকে 300 বাদ দিলে পরে এইটা হবে 100, এটা কেটে দিলাম 25। তার মানে দেখো এক্স এর মান আমরা কত পেলাম, 25। তার মানে অ্যাকচুয়ালি 25 দিন পরে কি হয়েছিল, ওই 4 জন লোক চলে গেছিল। আমরা এক্স এর মান নির্ণয় করবো বলেছিলাম, তার মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এক অসৎ দুগ্ধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। মিশ্রণে কত শতাংশ জল রয়েছে হিসাব করতে হবে। তাহলে দেখো আমি মনে করো সে কথার কথা 25% লাভ করে বলেছে কি, সে দুধে, কিন্তু সে ক্রয় মূল্যেই বিক্রি করে। মনে করো আমি 1 টাকা, মানে আমার 1 টাকা হচ্ছে আমার কেনা দাম, 1 টাকা হচ্ছে লিটার প্রতি আমার কেনা দাম, 1 টাকা হচ্ছে আমার কেনা দাম। তার মানে আমি এই দামেই কিন্তু বিক্রি করছি, আমি আবার 1 টাকা দামেই কিন্তু বিক্রি করছি। তাহলে আমি লাভ করছি কত, 25%। তার মানে দেখো আমি যদি 100 টাকার দুধ কিনি, তার মানে আমি কত লিটার পাবো, 100 লিটার পাবো, তাই না। এইবার দেখো তার মানে 100 টাকায় কিনেছি আমি 100 লিটার, এইবার আমি বলছি 25 টাকা আমি লাভ করছি, তার মানে কি আমি 125 টাকা বিক্রি করলাম। তার মানে আমাকে, আমি তো 1 টাকা করেই বিক্রি করবো, তার মানে আমি বিক্রি করবো কত টাকায়, 125 টাকায়, 125 লিটার। তার মানে দেখো আমি 100 লিটার দুধ কিনেছিলাম, 125 লিটার আমি বিক্রি করলাম, তার মানে 25 লিটার আমি কি করলাম, 25 লিটার আমি জল মেশালাম। তাহলে এখানে কি বলছে, মিশ্রণে কত শতাংশ জল রয়েছে, তার মানে দেখো আমার 100 লিটারের মধ্যে রয়েছে 25 লিটার জল, তার মানে কত শতাংশ হবে, একদম সিম্পলি 4%। এইটা ইন্টু হবে, এই 25% হবে, সরি। দেখো 25 লিটার জল রয়েছে আমার 100 লিটারের মধ্যে, তার কারণ দেখো 125 লিটার হচ্ছে আমার টোটাল হচ্ছে দুধ, মানে দুধ জল মিলিয়ে, কিন্তু আমার বলেছে কি মিশ্রণে, মিশ্রণে কত শতাংশ জল, সরি যেহেতু বলেছে মিশ্রণে, তার মানে এইটা হয়ে যাবে কিন্তু আমার 125। মিশ্রণ আমার মোট কত, 125।
তাহলে 125-এর মধ্যে জল রয়েছে কত আমার 25। তাহলে দেখো 5 25 125, এটা 5 20 100, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে আমার 20% বা 20%। তার মানে 20% মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে আমার অ্যান্সার। যে 700 টাকায় একটি আংটি বিক্রয় করিয়া 20% লাভ হইল, উহা 600 টাকায় বিক্রয় করিলে শতকরা কত লাভ বা ক্ষতি হইত। দেখো 20% লাভ করেছি আমি কি 700 টাকায় বিক্রি করে, তার মানে দেখো আমার সিপি হবে, কস্ট প্রাইস কি হবে না বিক্রয় মূল্য ইনটু এই নিচে হবে 100, আর এখানে আমার বিক্রয় মূল্যের শতকরা। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 120 টাকা যখন বিক্রয় মূল্য তখন কেনা দাম 100 টাকা, 1 টাকা যখন বিক্রয় মূল্য তখন কেনা দাম আমার নিশ্চয়ই কম, আর যখন 700 টাকা বিক্রয় মূল্য তখন আমার কেনা দাম কত। দেখো সিস্টেমটা তার মানে এইটা একটুখানি ভুল করেছি, এই 120টা আসবে নিচে, উপরে যাবে 100, এটা ভুল হয়ে গেছিল এক্ষুনি। দেখো 0 0 আমরা একটা কেটে দিলাম, দেখো 4 দিয়ে 4 3 12, আর এইটা হবে 4 25 100। দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে 7 25 175, তার সাথে একটা 0, এইটা আসলো আমার অ্যাকচুয়াল সিপি। তাহলে এবার আমি 600 টাকায় বিক্রি করেছি, তাহলে এবার হিসাব করে দেখি কোনটা লাভ। এটা হচ্ছে আমার কেনা দাম, দেখো কেনা দাম থেকে মনে করো আমি বিক্রি দামই বাদ দেওয়ার চেষ্টা করছি, তাহলে দেখো বিক্রি দামটাই কিন্তু আমার বেশি। এই 600 থেকে যদি আমরা 1750 বাদ দিই, তাহলে 3 হবে লসাগু, তাহলে দেখো 3 6 1800 মাইনাস হবে হচ্ছে আমার 1750, তার মানে দেখো আমার 50 বাই আসবে 3, তার মানে এত টাকা আমার লাভ হচ্ছে। যেহেতু বিক্রি দামটা বেশি তার মানে লাভ। এখানে কত শতকরা কত লাভ বা ক্ষতি হইবে, তার মানে এইটা আমার লাভ। তার মানে দেখো এই লাভ বাই হচ্ছে আমার কেনা দাম, তার মানে এটা কি উল্টে যাবে 3 বাই 1750, এইটার সাথে গুণ করে দেবো আমি 100, তাহলে আমার শতকরা পেয়ে যাব। দেখো 3 3 কেটে দিলাম, এই একটা 0 আমি 0 কেটে দিলাম, দেখো 7 25 175, 4 25 100, তাহলে 4 5 20 বাই 7, তার মানে কত আসছে 7 দুগুণী 14, 6 বাই 7, তার মানে দেখো 2 পূর্ণ 6 বাই 7% হবে লাভ। 2 পূর্ণ 6 বাই 7% লাভ, মানে দেখো এই অপশন হবে কিন্তু আমার এখানে অ্যান্সার। 10% বার্ষিক সুদের হারে কোনো মূলধনের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যদি 620 টাকা হয়, তাহলে মূলধন কত। দেখো এইটা আমরা কি করে করব, 10% বলা আছে, 10% মানে কত হবে 1/10, তাই না। তার মানে দেখো এখানে প্রিন্সিপাল হবে হচ্ছে আমার 10 এর কিউব, যেহেতু 3 বছর বলা আছে, তার মানে 1 পরে 3টে শূন্য, তার মানে দেখো এই প্রথম বছর, দ্বিতীয় বছর, এই হচ্ছে তৃতীয় বছর। তাহলে প্রথম বছরে আমার দেখো সুদ হবে 100, তারপরেও 100, তারপরেও 100, তার মানে এইটা আমার দেখো এসআই চলে আসলো আমার 300। এইবার এই দ্বিতীয় বছরে দেখো আমি আবার ফের কিন্তু 1/10 দ্বারা গুণ করলে এখানে 10 টাকা পাবো, হলো। আবার এর যদি আমরা 1/10 করি তাহলে পাবো 1 টাকা, তাহলে এইটা আমি এক্সট্রা পেলাম। আর এইটারও দেখো আমি যদি করি তাহলে 1/10 করলে পরে আমি কত পাবো, এখানে পাবো 1/10 মানে 10, হলো। আর দেখো এই 100 টাকাটা দ্বিতীয় বছরে আমি আবার ফের পাবো আর একটা 10, তার মানে দেখো 3 10 30 আর 1 31, তার মানে সিআই দেখো কি হচ্ছে, এই দেখো একটা 10, এই দেখো একটা 10, এই দেখো একটা 10, আর এই হচ্ছে 1, তার মানে এই 300 তো আমার ছিলই, তার সঙ্গে আরো 31 আমি এক্সট্রা পেলাম, তার মানে আমার 331 হলো হচ্ছে সিআই। তাহলে সিআই আর এসআই এর এখন পার্থক্য কত আসলো 31, আর এখানে কত বলা ছিল 620 টাকা, তাহলে এইটা ইকুইভ্যালেন্ট আমার হবে 620। তাহলে দেখো 31 দুগুণা 62 মানে 20, তার মানে এক ইকুইভ্যালেন্ট কত আসছে 20 টাকা। তাহলে মূলধন কত, দেখো মূলধন আমার কত ছিল 1000, তাহলে 1000 মানে কত হবে, 1000 মানে সিম্পলি আমরা 20 সাথে 1000 গুণ করে দেবো, তার মানে দেখো এটা 2 এর পরে আমার 4টে শূন্য হয়ে যাবে, তার মানে 20,000 টাকা হবে হচ্ছে মূলধন। তাহলে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। সিম্পলি দেখো মানে অ্যাকচুয়ালি এই 1/10 আমরা কি করব 1000 দ্বারা গুণ করব, মানে 1000কে যদি আমরা 1/10 দ্বারা গুণ করি, তার মানে একটা শূন্য কেটে গেলে প্রথম বছর কত হয় 100 টাকা। এইবার দেখো এই চক্রবৃদ্ধিতে কি হয় সুদের সুদ হবে, তার মানে এই 100 টাকা যে আমি সিম্পল ইন্টারেস্ট পেলাম, সেইটার আমার ফের আবার 1/10 দ্বারা গুণ করলে কি দ্বিতীয় বছরে পেশে আমি কি পাবো চক্রবৃদ্ধি সুদ পাবো। আবার এই 10-এর আমরা কি 1/10 দ্বারা গুণ করলে আমি আবার ফের 1 টাকা পাবো চক্রবৃদ্ধি সুদ।
আর এই 100 আবার এই 100 টাকার আমি দ্বিতীয় বছরে মানে যে 100 টাকাটা আমি এক্সট্রা পেয়েছিলাম, তাহলে সেইটা আমি আবার ফের 1/10 দ্বারা গুণ করব। আর এই 100 টাকাটা দেখো আমি আরেকবার পাবো, তার কারণ কি আমার তো পরে আরো 2 বছর রয়েছে, সেই কারণে আমি এক্সট্রা এখানে কিন্তু আরো একটা 10 নিয়ে নিলাম। ব্যাস, তাহলেই হয়ে গেল। দেখো যদি বুঝতে না পারো তাহলে পরে চক্রবৃদ্ধি সুদের একটা ডিটেলস ক্লাস করা আছে, সেটা একটুখানি দেখে নিও, তাহলে কিন্তু একদম বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এক ব্যক্তি 10,250 টাকায় 2টি ঘোড়া ক্রয় করিয়াছিল, একই মূল্যে ঘোড়া 2টি বিক্রয় করিয়া দেখিল একটিতে তাহার 15% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হইয়াছে। দ্বিতীয় ঘোড়ার ক্রয় মূল্য কত? বলছি একই মূল্যে ঘোড়া দুটি বিক্রয় করিয়া দেখিল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 15% মানে কত বল, এটা 15% লাভ, তার মানে আমি উপরের দিকে তীর দিলাম। দেখো 15% মানে আমরা বলতে পারি 3/20, 5 3 5 15, 5 20 100। তার মানে দেখো এই হিসাবে আমি ধরো এসপি বাই সিপি যদি লিখি, তার মানে আমরা কি বলতে পারবো এসপি বাই সিপি। দেখো সিপি আমার 20, যেহেতু লাভ হয়েছে তার মানে এইটা হবে 23। আর 10% দেখো ক্ষতি বলা আছে, তার মানে লস। 10% মানে আমরা বলতে পারবো 1/10। তার মানে দেখো এসপি বাই যদি আমি সিপি লিখি, তার মানে এই 10, দেখো এসপি তার মানে 1 কম হবে, তার মানে 9। এইবার দেখো কি বলা আছে, একই মূল্যে ঘোড়া দুটি বিক্রয় করিয়া দেখিল। দেখো একই মূল্যে আমার এখানে এসপি 23 আর এখানে আমার এসপি কত 9, তার মানে একই মূল্য তো হলো না। তাহলে এইটাকে যদি আমরা সমান করি, তার মানে উপর নিচে এইটাকে 23 দ্বারা গুণ করব। তার মানে দেখো এইটা আমি কত পাবো, 23 দ্বারা গুণ করলে আমার সিপি চলে আসবে 230, আর উপরে আমার 23 দ্বারা 9 কে গুণ করলে যা হবে তাই। দেখো 23 দ্বারা গুণ করলে হবে 3 নং 27, সাথে থাকে আমার 2, 9 দুগুণী 18 আর 2 20, 260। তার মানে এইটাকে আমরা কি করব, 9 দ্বারা গুণ করব। তার মানে দেখো তখন এটা চলে আসবে 260, আর এটা কত 9 দুগুণী 18 মানে 180। ব্যাস হয়ে গেল। এইবার দেখো কি বলেছে, এত টাকায় ঘোড়া দুটি ক্রয় করিয়াছিল। তাহলে আমার ক্রয় মূল্য এখানে কত, সিপি আমার এখানে 180, এখানে সিপি আমার 230, তাহলে টোটাল সিপি কত 230 আর 180 যোগ করব, তাহলে এই হচ্ছে 0, 8 আর 3 11, হাতে থাকে আমার 1, এই 4, তার মানে 410 হচ্ছে আমার টোটাল সিপি। তার মানে 410 ইকুইভ্যালেন্ট হবে আমার এই 10,250। তাহলে দ্বিতীয় ঘোড়া মানে কোনটা হবে, যেটাতে লস করেছিল। তাহলে সেই ঘোড়ার ক্রয় মূল্য দেখো কত 230 সমান নির্ণয় করবো। তার মানে দেখো 1 ইকুইভ্যালেন্ট নিশ্চয়ই কম হবে, তার মানে ভাগ হবে। আর 230 ইকুইভ্যালেন্ট কত হবে, নিশ্চয়ই বেশি, তার মানে গুণ হয়ে যাবে। ব্যাস, আর কিচ্ছু না। দেখো আমরা একটা শূন্য কেটে দিলাম, এটা 41 দ্বারা মনে হচ্ছে কাটাকাটি যাবে। দেখো 41 দুগুণা 82, 82 মানে তোমার ধরো 82 মানে 18 দিয়ে 20, 20 মানে হচ্ছে আমার 205। তার মানে দেখো 5 দ্বারা যাবে, 5 অক্ষে 5, 4 5 20, তার মানে এটা হবে 5, 250। তার মানে দেখো এটা 25 আর 23 আমরা গুণ করব। 3 5 15, 5 হাতে থাকে আমার 1, 3 দুগুণী 6 8 10 16 আর 1 17, হাতে থাকে আমার 1, 2 দুগুণা 16 আর 1 17, 2 দুগুণা 4 আর 1 5। তার মানে 5,750 টাকা হচ্ছে দ্বিতীয় ঘোড়াটার কেনা দাম। তার মানে দেখো এই অপশন হবে এখানে অ্যান্সার। 20%, 25% এবং 10% তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত? দেখো 20% মানে আমরা জানি 1 5, 5 20 100। দেখো 25% মানে জানি আমরা 1 4, আর 10% মানে জানি আমরা 1 10। দেখো ডিসকাউন্ট বলেছে, তার মানে আমার 5 ছিল, দাম হবে এখন 4, 1 বাদ যাবে। আচ্ছা 4 ছিল, এই যে এখানে তাহলে 1 কমে গেল, তার মানে হবে 3। 10 ছিল, 1 কমে গিয়ে হবে 9। ব্যাস, আমরা গুণ করে দেবো, এটা কেটে দিলাম। দেখো আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, তার মানে 5 10 50, এটা 3 নং 27। তাহলে দেখো সমতুল্য ছাড় আমার এখানে কত আসছে, 50 থেকে 27 বাদ দেওয়া মানে কত আসবে, 23 আসবে। তার মানে 23/50 গুণ হবে আমার 100। দেখো 50 দুগুণী 100, তার মানে 23 দুগুণা 46% হবে হচ্ছে আমার সমতুল ছাড়। দেখো 46% মানে ডি অপশন হবে এখানে অ্যান্সার। একদম সিম্পল, এটা পার্সেন্টেজে একদম খুব সুন্দর দেখিয়েছি, তোমরা একটু পারলে দেখে নিও। সুবিদ দাস স্যারের ম্যাথ বইয়ের সলিউশনও আছে, আবার এমনি নর্মাল পার্সেন্টেজও আছে, সেখানেও তোমরা পেয়ে যাবে।
বলছে ক, খ ও গ যথাক্রমে 2500, 2000 এবং 1500 টাকা মূলধন দিয়ে যৌথ ব্যবসা করিল। যদি কোনো বৎসরে 1200 টাকা ক্ষতি হয়ে থাকে তবে গ এর অংশ কত ক্ষতি হইবে। তার মানে আমরা সিম্পলি এটার কি করব, আগে অনুপাত নির্ণয় করে নেব। এটা একদম সহজ অঙ্ক দিয়েছি। দেখো দুটো শূন্য করে কেটে গেলে 25 ইন্টু 20 ইন্টু 15, এইটা আবার 5 দ্বারা যাবে, 5, 4, এই হচ্ছে আমার 3। তাহলে এই 1200 টাকা আমি ভাগ করব কি 3 অনুপাতে। তার মানে দেখো 3 বাই, এটা 5 4 9 আর 3 12, এইটা গুণ হবে আমার 1200, তার মানে এত টাকা। 12 দ্বারা কাটলে পরে দেখো এইটা হবে 100, তার মানে দেখো এইটা আসছে আমার 300 টাকা। তার মানে গয়ের অংশ তাহলে কত হবে, 300 টাকা ক্ষতি হবে। তার মানে বি অপশন হবে আমার অ্যান্সার। চলো, একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4। দুইটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুইটি তরলের পরিমাণ সমান সমান হইবে। দেখো আমরা জানি না দুই প্রকার তরল কি আছে, দরকার নেই, আমি মনে করো প্রথমটা নিয়ে কাজ করব। তাহলে দেখো প্রথমটার আমার আনুপাতিক ভাগ আর কত হবে 2/5, আর এখান থেকে আমার কি হবে 5/9। এইবার দেখো এই দুটি যখন আমরা মেশাবো 1:1, তার মানে প্রথমটার ভাগ আনুপাতিক ভাগ কি হবে 1/2, তার মানে আমার এই মাঝখানে আসলো আমার 2। এইবার আমরা বাদ দিয়ে দেখবো, ব্যাস এতটা আমরা অ্যালিগেশন কাজ করবো, আর কিচ্ছু না। তাহলে দেখো আমরা 2/5 থেকে দেখে নিয়ে আমরা 1/2 বাদ দিলে পরে আসে কিনা। দেখো 5 দুগুণী 10, 5 দুগুণী 10 মানে হচ্ছে আমার 2 দুগুণা 4 মাইনাস 5, তার মানে হাফ হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে বড়, তার মানে এটা আসবে আমার 1/10। তার মানে দেখো এইটা যদি আমরা বাদ দিই, এটা আসছে আমার 1/10, তাহলে এবার এইটা এবার এখন বড় হবে। 5/9 থেকে আমি হাফ বাদ দিয়ে দেবো, তাহলে দেখো 9 দুগুণী 18, 9 দুগুণী 18 মানে 10, এটা 9, এই দেখো এবার তাহলে এটা আসলো 1/18। তাহলে এবার আমরা কি করব, এইটাকে অনুপাত করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো কত দ্বারা গুণ করব, 18 আর 10 যদি আমরা লসাগু নিই, তার মানে যা হবে সেইটা দ্বারা আমাদের গুণ করলে পরে কিন্তু হয়ে যাবে। যদি কিছু না বোঝো আমরা কি করব, সিম্পলি 18 আর 10 গুণ করো, 180 দ্বারা গুণ করে দিই। দেখো 180 দ্বারা গুণ করলে এইটা আসবে 10, এইটা আসবে 18, হলো। মানে অ্যাকচুয়ালি 90 দ্বারা আমাকে গুণ করতে হবে, তার মানে এটা আসবে দেখো 5, এটা আসবে 9, তার মানে 5:9 অনুপাতে মেশাতে হবে। তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দেখো এটাই ছিল আমাদের ক্লাসের আজকের শেষ অঙ্ক। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। আর ক্লাসে মানে ক্লাসে যারা নতুন আসবে বা ভিডিও যারা প্রথমবার দেখবে, তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এই আশাটা আমি রাখি। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।